থাকতে হবে, এখানে পালালে হবে না। মশা থাকা যায় না। আপনাকে মশা কাটেনি নাকি? স্যার যেমন সাপের উপদ্রব না, মশার উপদ্রব তার থেকে বেশি। এইমাত্র ধোঁয়া বেড়ে গেল। এই ওপেন জায়গায় ধোঁয়ায় কাজ হয় স্যার। আর দাবিয়ে মারো। ছবি চাই। ভালো করে ছবি তুলুন, ভালো করে। কে ছবিটা কে তুলছে? তারা ইনভাইট করেনি সবাইকে, সবাইকে ইনভাইট করে নি, তারপরে ছবি তোলা। না তুমি এইখানে দাঁড়িয়ে থাকো, এখানে ধোঁয়া মারলে। হ্যালো, বলছি যে ওরা তো ব্যারিকেডিং করে দিয়েছে। এই কোণাটায় দাঁড়াও, এই কোণাটায়, ওখানে ধোঁয়া দেবে সব জায়গায়। এই স্টেজিংটা আজকে তুলে দেবে তো? হ্যাঁ ঠিক আছে। ছবি উঠছে। আবার দেখো ফোনটা দিন তো। আচ্ছা, শুরু হয়ে গেছে। প্রথমেই সবাইকে আমাদের সংগঠন বন্ধুর হাতের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এবং এই সাপুরজি পালংজি প্রজেক্টের সঙ্গে অদ্ভুতভাবে আমরা জড়িয়ে গেছি। তার কারণ হচ্ছে এখানে বিগত কদিন কিছু সাপ বেরোয়, তারপরে আমরা রেস্কিউ করতে আসি। তো এখানে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ছিল, যেই প্রশ্নগুলো জবাব হয়তো ওই সময় দিতে পারতাম, কিন্তু যেহেতু আমরা আরো কতগুলো রেস্কিউ নিয়ে ব্যস্ত থাকি, যার জন্য সেই সময়কালীন ওই প্রশ্নগুলোর জবাব আমি দিতে পারিনি। তা যার জন্য দাদাকে অনুরোধ করেছিলাম, মিলন গুহ বাবুকে অনুরোধ করেছিলাম যে এই ধরনের একটা সচেতনতা শিবির এখানে আয়োজন করার জন্য। তো আজ সেই সচেতনতা শিবির ওনারা আয়োজন করেছেন। তো তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠন বন্ধুর হাতের পক্ষ থেকে
এবং আমি অরিন্দম চক্রবর্তী আপনাদের প্রতি ভীষণ রকম কৃতজ্ঞ যে এই ধরনের সর্ব সচেতনতা শিবির আপনারা করছেন। তো সমস্যাটা হচ্ছে মেশিনটা একটু স্লো চলছে, যার জন্য আমি আমার তালে চলতে পারছি না। যাই হোক, বলি যে সারা পশ্চিমবঙ্গে 30,000 মানুষ মারা যায় এই সাপের কামড়ে, এবং শুধুমাত্র সেটা হচ্ছে অসচেতনতার জন্য। তো এই অসচেতনতার জন্য মারা যাচ্ছে 30,000 মানুষ, এবং 30,000 মানুষের মধ্যে আমি বলবো যে প্রায় ধরে রাখুন 20,000 মানুষ মারা যাচ্ছে অসচেতনতায়, এবং তার মধ্যে 1,500 মানুষ মারা যায় সেটা হচ্ছে সরকারি ব্যবস্থাপনার দুরবস্থার জন্য। বলতে লজ্জা লাগে যে আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে রুগী সময়ে পৌঁছে গিয়েও পরিষেবা পাচ্ছে না। তো সেটা ওই 30,000-এর মধ্যে ধরা যেতে পারে 5,000 এই অবস্থা হয়েছে। তো আজকে যার জন্য এখানে আমি আসতে পেরেছি তিনি আর কেউ নয়, মিলন গুহ মহাশয়। নামটা বোধহয় সেভ হয়নি। তো মিলন গুহ মহাশয়কে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তো এগিয়ে যাই। খুব বাজে গন্ডগোল করছে ল্যাপটপ, আমার স্লাইড আমি এগোতে পারছি না। যাই হোক, তো আমি যাচ্ছি, আমার একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রামটা শেষ হলে যাবো। কি হচ্ছে রে ভাই? যাই হোক, তো যেটা মূল কথা এখানে বলতে এসেছি যে আমাদের মূলত 4খানা সাপকে যদি আমরা চিনে রাখতে পারি তাহলে পরে বাকি সাপগুলো কিন্তু নির্বিষ। একটা সাপ হচ্ছে যেটা সব থেকে বেশি আমাদের এই অঞ্চলে সব থেকে বেশি যেটা আমরা মানে হই আক্রান্ত হই, সেটা হচ্ছে চন্দ্রবোড়া সাপ, এবং সব থেকে বেশি আমরা রেস্কিউ করি হচ্ছে চন্দ্রবোড়া সাপ। এই চন্দ্রবোড়া সাপটা কে চিনে রাখতে হবে। আর একটা সাপ হচ্ছে যেটা আমাদের এই অঞ্চলে খুব কম দেখতে পাওয়া যায়, যেটা দেখতে পাওয়া যায় আমাদের দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়। তো সেটা হচ্ছে আর কোনো নয়, কিছুই নয়, সেটা হচ্ছে কালাচ সাপ। কালাচ সাপ সম্বন্ধে কারোর কোনো ধারণা আছে? কেউ দেখেছেন? এখানে কেউ দেখেছেন? কেউ দেখেননি? আগের বছরে পেয়েছিলেন একটা কালাচ। তো কালাচের সঙ্গে অনেকটা চিতিবোড়া সাদৃশ্য আছে, যার জন্য আমরা চিতিবোড়া এবং কালাচকে গুলিয়ে ফেলি। তো এবার এই কালাচ সাপটাকে চিনতে হবে। আর একটা হচ্ছে কেউটে আর গোখরো, এই দুটো সাপ। এই দুটো সাপ, কালাচ, চন্দ্রবোড়া, এই 4টে সাপকে যদি আমি চিনে নিই তাহলে পরে আমার কোনো অসুবিধা হবে না। সাপ মানে বাকি সাপগুলো হচ্ছে নির্বিষ, এদের থেকে কোনো ক্ষতি হয় না। আমাদের এখানে যতগুলো সাপ দেখতে পাওয়া যায় সমস্ত সাপই নির্বিষ। এই 4টে সাপকে যদি আমি যে সংগঠন, আমাদের এই সংগঠনের একটা আত্মনির্ভর মানে গোষ্ঠী রয়েছে। হ্যাঁ, তো সেই আত্মনির্ভর গোষ্ঠীর দ্বারা আমরা এই মোমবাতি, এগুলো সুগন্ধি মোমবাতি, এগুলো আমরা তৈরি করি স্বনির্ভর গোষ্ঠী দিয়ে। হ্যাঁ, তো এই জন্য এটা আমাদের কাজ হচ্ছে বন্যপ্রাণ সংরক্ষণ। হ্যাঁ, তো এইগুলো আমরা করে থাকি, সঙ্গে বৃক্ষরোপণ এইগুলোও আমরা করে থাকি। আমাদের মূল কাজটাই হচ্ছে বন্য প্রাণকে নিয়ে, কোনো কুকুর বেড়াল নিয়ে আমরা খুব একটা কাজ করি না। মূলত আমাদের কাজটা বন্য প্রাণকে নিয়ে। এত স্লো চলছে। এটা হচ্ছে আমরা একটা ভেষজ আবির তৈরি করি। এটা আপনার এর যে বেসটা থাকে এটা হচ্ছে অ্যারারুট, আর কালার যেগুলো এগুলো আমরা বিভিন্ন গাছের রুট, পাতা, ফলের ছাল,
এটা বর্তমানে খবরে এসছিল আর কি, যে অ্যাকচুয়ালি আমি পেশায় হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, ওই জন্য ওই ইঞ্জিনিয়ার বলে এটা দেওয়া আছে আর কি। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস। আমরা এই যে সচেতনতা শিবির করছি, তারপরে স্কুলে স্কুলে সচেতনতা শিবির করি, পোস্টারিং করি, ড্রয়িং কম্পিটিশন, আন্তর্জাতিক সর্প দিবসে আমরা র্যালি বার করেছিলাম, এটা নদী দিবসে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো রয়েছে। আমরা এবছরে 2000 গাছ পুঁতেছি এবং পরের বছরও আমরা 2000 গাছ পোতার টার্গেট নিয়েছি। আমি অরিন্দম চক্রবর্তী, ফাউন্ডার মেম্বার, সেক্রেটারি বন্ধুরাত, এক্সিকিউটিভ মেম্বার আশ্রয় হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মেম্বার অফ সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি। এবার সাপ সম্পর্কে কিছু তথ্য। এই যে আমরা বাবা কত গুণে এগিয়ে গেল। আমরা সাপের প্রথম যেটা হচ্ছে যে আমরা মনে করি না যে সাপকে আমরা কার্বলিক অ্যাসিড দিচ্ছি, কার্বলিক অ্যাসিড দিয়ে আটকানোর চেষ্টা করছি, কিন্তু সাপকে কার্বলিক অ্যাসিড দিয়ে আটকানো যায় না, কারণ সাপের গন্ধ অনুভূতি নেই। যেহেতু সাপের গন্ধ অনুভূতি নেই, সেই জন্য তাকে আমরা পারি না কোন রকম কেমিক্যাল দিয়ে দূরে রাখতে পারি না। তো সুতরাং কোন রকম কেমিক্যাল প্রয়োগ কিন্তু সাপের ক্ষেত্রে কোনো কাজ দেয় না। তো সাপের ক্ষেত্রে যেটা আমাকে এই দেখুন যেটা আছে, দেখুন সাপের জীবের আগা দ্বিধা বিভক্ত, চোয়ালের ভীষণ একটি ছিদ্র। এবার এইখানটাতে এই যে ওরা যে শ্বাস নেয়, মানে ওরা যে গন্ধ শোকে কিভাবে জীব থেকে বাতাসে থাকা মলিকিউল গুলোকে কালেক্ট করে, ঠিক আছে। এবার এইখানে এই যে জেকবসন্স অর্গান রয়েছে, এইখানটাতে ওই জীবটা এনে টাচ করায়, টাচ করানোর মাধ্যমে বুঝতে পারে যে আমার মাটিতে থাকা বা বাতাসে থাকা বস্তুটা কি। তো সুতরাং কার্বলিক অ্যাসিড হ্যান ত্যান কিছু দিয়ে কিন্তু সাপ যাবে না, এই কারণেই কারণ ওই অনুভূতি ওর নেই। একটা ঝাঁজ লাগবে তবে তো আমি সেখান থেকে পালাবো। আজকে মশাগুলো ধোঁয়া দেওয়া হচ্ছে, তার কিন্তু একটা ঝাঁজ লাগছে, তাই সে পালাচ্ছে। তো সেরকম ব্যাপার ওর নেই, যার জন্য ও গন্ধ শুকতে পারে না, কানেও শুনতে পারে না, ঠিক আছে। এবং সাপের বুদ্ধি শুদ্ধিও নেই, মানে অনেকের একটা ধারণা আছে ওই যার জন্য সাপকে পুড়িয়ে দেওয়া হয়, যে সাপ গেল বোধহয় লাইট নিভে গেল। আচ্ছা, তো অনেকের ধারণা আছে যে সাপের নাকি, আমরা সিনেমা থেকে দেখেছি ওই সাপ নাকি চোখে একটা ক্যামেরার মতন ছবি তুলে রাখে এবং সেই সাপটা মারার পর ওই ছবিটা তার পার্টনার সাপ দেখবে, আর দেখে যে মেরেছে তাকে খুঁজে বার করে কামড়াবে। তো এরকম কোনো ব্যাপার নেই, সাপ এমনি চোখে প্রচন্ড কম দেখে, আর হচ্ছে যে মানে সমস্ত কালার দেখতে পায় না। তো আর চোখে ছবি তুলে রাখার এরকম কোনো ঘটনাও নেই, এরকম কিছু হয় না। তারপরে অনেকের ধারণা আছে দাঁড়ার সাপের লেজে বিষ আছে, তো দাঁড়ার সাপের লেজে কোনো বিষ নেই, কোনো সাপেরই গায়ে কোনো টক্সিন থাকে না। একমাত্র একটা সাপ যেটা উত্তরবঙ্গে পাওয়া যায়, লাল গলা ঘোড়া, তার গলাতে একটা রস আছে, সেই রসটা লাগলে পরে হাতে গড়ল হতে পারে, মানুষের কোনো ক্ষতি হয় না। তো সুতরাং কোনো সাপের গায়ে কোনো ধরনের বিষ নেই। আচ্ছা, বোধহয় কারেন্ট আসবে না নাকি? না, গেছে আসছে। তো আজই সবই উল্টো দিকে চলছে, যাই হোক। তো এবার এরম ভাবার কোনো কারণ নেই যে দাঁড়ার সাপের লেজ। আমি এই কিছুদিন আগে আপনাদের প্রজেক্ট এরিয়া থেকে একটা দাঁড়ার সাপ ধরেছিলাম এবং সেদিনকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে দাঁড়ার সাপের লেজে বিষ আছে, সাপ দুধ খায় না। অনেকে সাপকে আমরা কেউ, তো দেখুন আমি অনুরোধ রাখবো যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না। তো আমাদের মনসা পুজোর সময় দুধ কলা দেওয়া হয় সাপকে, এটা একটা রীতি। তো ঠিক আছে, মানে কিন্তু সাপ কখনো নিরামিষ খাবার খায় না, সাপ দুধ খায় না। কারণ যে প্রাণী ডিম দেয়, যে প্রাণী স্তন্যপায়ী, সে দুধ
আহ, হজম করতে পারে। আর যারা স্তন্যপায়ী নয় তাদের দুধ হজম করার মতন কোনো শক্তি নেই। তাদেরকে যদি জোর করে দুধ খাইয়ে দেওয়া হয় যায় তাহলে পরে মারা যাবে। এবার এখানে অনেকের প্রশ্ন থাকতেই পারে এবং নিজের চোখে হয়তো দেখেওছেন সাপ দুধ খাচ্ছে। ভারতবর্ষের নাগ পঞ্চমী তিথির আগে সাপুড়েরা কি করে, সাপটাকে জল খাওয়ায় না। এবার জল না খাইয়ে অনেকদিন ধরে রেখে দেওয়া হয়, তখন মুখের সামনে যা কিছু তরল রাখা হয় তখন ও তাতে জিভ, ওকে জিভ দিয়ে শোষণ করে খায়, তখন তাতে ও জিভ দেয়। আমাদের মতন চুমুক দিতে পারে না, তো তাতে ও জিভ দেয়। এবং এইটার জন্য দেখা যায় সাপটা 2-3 দিন অসুস্থ থাকে, যেহেতু পেটে চলে গেলে পরেই সাপটা 2-3 দিন অসুস্থ থাকবে, কখনো কখনো সাপটা মারা যায় ও পর্যন্ত, এরকম ঘটনা ঘটে। তো সুতরাং সাপ দুধ খায় এই ঘটনাটা একদমই মিথ্যা, এটা মানে ঠিক নয়, এই ধারণা একদমই ঠিক নয়। কি হয়েছে লাইট? আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে দুটো সাপের শঙ্খ লেগেছে, তো সেটাকে আমরা মিলন ভাবি, ওটা কিন্তু মিলন নয়। দুটো পুরুষ সাপের, ওটা হচ্ছে ডুয়েট। দুটো পুরুষ সাপ যুদ্ধ করে, তার মধ্যে থেকে যে জয় করবে সে স্ত্রী সাপটাকে পাবে। তো এবার এদের এই যুদ্ধের পদ্ধতি হচ্ছে যে মাথাটা উপর দিকে রাখবে সে হচ্ছে বিজয়ী। এবং এর দ্বারা কি হয় যে সব থেকে শক্তিশালী যে জিনটা প্রবাহিত হয়, প্রকৃতি এরকম ভাবেই সুন্দর করে তৈরি করে রেখেছে। তো মানে যে শক্তিশালী সে জিতলো, সেই মেয়েটাকে পেল, তার যে শুক্রাণু তাতে প্রবাহিত করলো এবং তার বংশধর আগামী দিনে সামনের দিকে বাড়বে। এটাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি সুস্থ সবল জিনিসকেই বাঁচিয়ে রাখে। প্রকৃতিতে যুদ্ধ করলে, যুদ্ধ করে যে জয় করতে পারবে সেই টিকতে পারবে, এটাই প্রকৃতির নিয়ম। তো আমরা তাহলে পরে এবার হয় কি, এবার যখন শঙ্খ লাগছে, কেউ গামছা ছুটছে, কেউ কাপড় ছুটছে, এরকম সমস্ত করে থাকে। তো এটা করে তো কোনো লাভ হয় না, এগুলোর মধ্যে কোনো ডিভাইনিটি নেই, এটা একদম সম্পূর্ণই প্রকৃতির একটা খেলা। এবং সাপ দুরকম ভাবে প্রজননের পর দুরকম ভাবে বাচ্চা পেড়ে থাকে। একজন হচ্ছে সরাসরি ডিম দেয়, একজন হচ্ছে সরাসরি বাচ্চা দেয়। তো আমাদের এই চন্দ্রপোড়া যে সাপটা আমরা দেখি, এ কিন্তু সরাসরি বাচ্চা দেয়, এ ডিম দেয় না। কিন্তু কেউটে, গোখরো, আদার সাপগুলো কিন্তু ডিম দেয়। তো এরকম আছে। এবং চন্দ্রপোড়ার ডিম পেটের ভেতর হয়, তারপরে সেটা বাইরে বাচ্চা হয়ে বেরোয়। এবার এইটার না মানে যদি ভিতর দিকে যাই, অনেক কিছু কারণ আছে, আমি এতটা ভিতর দিকে যাব না। আমরা মূলত যেটা এসছি, আপনারা এখানে কাজকর্ম করেন, এখানে প্রচুর সাপের আনাগোনা, সেই কাজ করতে করতে সাপের সঙ্গে সংঘাত হতে পারে। সংঘাত হলে পরে যদি কামড়ায় কি করব, সামনে যদি সাপটা আসে তো কি করব। তো বলে রাখি, আগে এই দেখুন চিনে নিন, আমি যেটা বলছিলাম যে এগুলো হচ্ছে সব নির্বিষ সাপ, পুঁয়ে সাপ। তারপরে এটা হচ্ছে হেলে সাপ। হেলে সাপ তো নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, ধান জমি, পুকুর পাড়, ঘন ঝোপঝাড়ের মধ্যে এদের বাস করে। বৃষ্টির পরে কোনো উঁচু জায়গায় এই জাতের অনেক সাপকে একসঙ্গে দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে হেলে সাপ। এরপরে এটা হচ্ছে কেথচিতি বা ঘর চিতি বা চিতি বোড়া, পাথর বা ইটের খাঁজে, মাটি, বাড়ির পুকুরে, গাছের কোটরে বাস করে। এটা সাধারণত লোকের বাড়িতেই থাকে, তার কারণ হচ্ছে এর টিকটিকি খেতে ভালোবাসে। প্রত্যেকটা সাপের একটা নির্দিষ্ট প্রিয় খাদ্য আছে, তো এদের প্রিয় খাদ্য হচ্ছে টিকটিকি, যার জন্য এরা বেশি ঘরের ভেতর অবস্থান করে। আর এই সাদা টিকটিকিটা ওদের বেশি পছন্দ, এবং যার জন্য এ দেয়াল চড়তে পারে। যেহেতু টিকটিকি দেয়ালে থাকে, যার জন্য এ খাড়া দেয়াল চড়তে পারে। একমাত্র এই সাপটাই খাড়া দেয়াল চড়তে পারে, এবং তার কারণটাই হচ্ছে যেহেতু টিকটিকি খেতে পছন্দ করে, সেইভাবেই এ অভিযোজিত। তো এটা হচ্ছে এর সঙ্গে কালাচ অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে। কালাচ সাপটার সঙ্গে এর ভীষণ রকম সাদৃশ্য রয়েছে। প্রত্যেকটি বিষধর সাপের একটা করে না মিমিক্রি বা নকল সাপ রয়েছে আর কি। এই যে দেখুন, এই সাপটা হচ্ছে চিতিবোড়া, এটা হচ্ছে কালাচ, এটা হচ্ছে কালাচ। এবার দেখে মনে হচ্ছে না যে এটাকেও চিতিবোড়া মনে হচ্ছে বা এটাকে কালাচ মনে হচ্ছে, মানে দুটোর সঙ্গে ঘেঁটে যাবে, গুলিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই দেখুন, এবার ফারাকটা কোথায়? ফারাকটা হচ্ছে দেখুন, চিতিবোড়ার এই যে সাদা ব্যান্ডটা শুরু হচ্ছে মাথার এইখানটা থেকে, আর এর সাদা ব্যান্ডটা শুরু হচ্ছে ঘাড়ের, মানে যদি আমরা একটা ওদের তো ঘাড় ওই অর্থে থাকে না, যদি আমরা ভেবে নিই ঘাড়টা এরম জায়গা হতে পারে, ঘাড়ের পর থেকে এর ব্যান্ডটা শুরু হয়। এবং মুখের আকৃতিটা হচ্ছে আঙুলের মতন, আঙুলের ডগের মতন,
এই যে বুড়ো আঙুল বা কেড়ে আঙুলের ডগের মতন মুখের আকৃতিটা হয়, এর একটা ট্রাইঅ্যাঙ্গেল শেপ থাকে, মাথাটার মধ্যখানটা একটা খাঁজ মতন থাকে। এই মানে দেখে কিন্তু আমি একে চিনতে পারবো। আচ্ছা, জল ঢোড়া, এটা তো আমরা মানে হামেশাই দেখে থাকি, এটা মানে খুব কমন সাপ। মানে এখন তো আমাদের শহরের নর্দমাতে বাস করে। এটা হচ্ছে বালি বোড়া। হ্যাঁ, বালি বোড়া এই সাপ আমাদের এখানে অল্প স্বল্প দেখতে পাওয়া যায়, বেশিরভাগটা পাহাড়ি জায়গায় খুব একটা বেশি দেখতে পাওয়া যায়। এটাও ধুলো বোড়া, এটার সঙ্গে চন্দ্র বোড়ার খুব মিল রয়েছে। এগুলো কিন্তু সব নির্বিষ সাপ আমি যা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা দাঁড়াস বা ঢ্যামড়া, যেটা আপনাদের এই প্রজেক্টের ওখান থেকে ধরেছিলাম, ওই যেখানে আপনাদের ওই ল্যাবরেটরি ওখান থেকে এটা ধরেছিলাম। এরা মূলত মানে ইঁদুর খেতে ভালোবাসে, যার জন্য এর ইংরেজি নাম হচ্ছে র্যাট স্নেক। এর পছন্দের খাবার হচ্ছে ইঁদুর। হ্যাঁ, অজগর বা ময়াল এই নিয়ে অত জানার প্রয়োজন নেই, আমি এগিয়ে যাচ্ছি। ঘেঁষোচিতি, এটাও এখানে দেখতে পাওয়া যায় না, এগিয়ে যাচ্ছি। উদয়কল, এটার সঙ্গে শাখামুটির খুব মিল আছে, ব্যান্ডেড কুকরি বলে উদয়কল, এটার সঙ্গে শাখামুটির খুব মিল আছে, এও নির্মিত সাপ। আচ্ছা, বেতাছড়া, এটা গাছে থাকে সাপটা, খুব ইদানিং কালে আমি তো বোধহয় সারা মাসে গোটা 30 রেস্কিউ করি এই সাপটা, কারণ গাছপালা কমে যাচ্ছে, এখন লোকের বাড়িতে টিকটিকি খাওয়ার জন্য ঢুকে পড়ছে। এগিয়ে যাই, এটা হচ্ছে লাউডগা। এও গাছে থাকা সাপ, স্বল্প বিষ আছে, মানুষের কোনো ক্ষতি হয় না। লাউডাগা কারোর চোখ খোবলায় না, এবং যেহেতু গাছে থাকে তার জন্য হয়তো আমি ফুল পাড়তে গেলাম কি ফল পাড়তে গেলাম, এবার সে আমার চোখের হাইটে রয়েছে, এবার সে কোনোভাবে এগিয়ে আসছে আমার দিকে, তো সেই থেকে আমরা ধরে নিই যে ও চোখ খুবলে নিচ্ছে। আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সাপের খাদ্য নয়, তা সুতরাং লাউডাগা সাপ চোখ খুবলে খায়, এটা একদমই ভুল কথা। আচ্ছা, এটা কালনাগিনি, মানে একে নিয়ে অনেক গল্প আছে, আবার সেই বললে পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, তবুও বলি এ কিন্তু নির্বিষ সাপ, খুব সুন্দর দেখতে একটা সাপ, এই গাছে থাকে। এর যে মানে বিশেষত্ব হচ্ছে যে খুব চঞ্চল, বিষ নেই, কিন্তু আমরা একে জানি যে বেহুলা লক্ষিন্দরের বাসরে ঢুকে লক্ষিন্দরকে মেরে দিয়েছিল, বাস্তবটা সেটা নয়। এই যেহেতু নির্বিষ সাপ, এ কামড়ালেও কেউ মরবে না, তো বাস্তবটা যেটা ছিল যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ছিল নিশ্ছিদ্র, এবার নিশ্ছিদ্র থাকার কারণে ওখানে অক্সিজেনের অভাব হয়েছিল। এবার অক্সিজেনের অভাবের জন্য ধরুন লক্ষিন্দর মারা যায়। এবার আপনি বলতে পারেন যে তাহলে বেহুলা কেন মারা যায়নি? লক্ষিন্দর ছিল খাটে এবং একটা নিচে প্রদীপ জ্বলছিল, বেহুলা ছিল নিচে। কার্বন ডাই অক্সাইডের প্রবণতা হচ্ছে ওপর দিকের যাওয়া, বেহুলা ছিল নিচে, তুলনামূলক অক্সিজেন বেহুলার দিকে বেশি ছিল। একটা প্রদীপ জ্বলছিল, তার সঙ্গে নিঃশ্বাস থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কার্বন মনোঅক্সাইড হয়ে যাচ্ছে ওখান থেকে, তাইতে সেই বিষক্রিয়ায় মারা যায়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যদি দম বন্ধ হয়ে কার্বনের প্রভাবে কেউ মারা যায়, বডিটা নীল হয়ে যায়, সাপের কামড়ালেও ব্লু হয়ে যায়, এতে কামড়ালেও ব্লু হয়ে যায়। তো তাই জন্য এই সাপটার উপর একটা ভীষণ রকম ছাপ পড়ে গেছে যে মানুষ মারে, লক্ষিন্দরকে যেহেতু মেরেছিল, এ একটা কালপিট, কিন্তু মোটেই নয়। এই সাপটা প্রকৃতির 8-10টা সুন্দর সাপের মতন বা সুন্দর প্রাণীর মতন অতি সুন্দর একটা প্রাণী। মেটুলি সাপ, এটা তো আপনারা দেখেছেন, এগুলো নিয়ে বলছি না। গাংবোড়া, এটা আপনারা সবাই দেখেননি, আমি দেখেছি, গঙ্গা ধারে পারে পাওয়া যায়, সমুদ্রের আবহিকায় পাওয়া যায়। বঙ্করাজ, এই সাপটা এখানে একদমই প্রায় দেখতে পাওয়া যায় না। কিছুদিন আগে হাওড়াতে এই সাপটা একটা রেস্কিউ হলো, এটা বেড়ালের মতন চোখ বলে একে বলা হয় ক্যাট স্নেক। এও স্বল্প বিষযুক্ত, কামড়ালে মানুষের কোনো ক্ষতি হয় না। আচ্ছা, এটা কাদা সাপ, ইয়েলো বেলিড সি স্নেকের সঙ্গে এর খুব ভীষণ মিল রয়েছে, যার জন্য অনেকে ভুল করতে পারে, কিন্তু এ নির্বিষ সাপ। আচ্ছা, এবার যেটা বলি যে বিষধর সাপ, বিষধর সাপের মধ্যে আমরা প্রধানত 3টে বিষ দেখতে পাই বিষধর সাপের, হিমোটক্সিন, মায়োটক্সিন, সাইটোটক্সিন। আমি এর বিশদে যাচ্ছি না। আচ্ছা, এই কালাজ,
কালাচ হচ্ছে ইটের খাঁজ, ইঁদুর গর্ত, ভাঙা বাড়ির জঞ্জাল, স্তূপ, মাটির বাড়ির ফাটল ইত্যাদি জায়গায় এরা বাস করে। আমাদের রাজ্যের সমভূমির মধ্যে এটি সবচেয়ে বেশি বিষাক্ত। এখন এই সমস্যাটা হচ্ছে যে এই কালাচ সাপটা কি হয়, ঘুমের ঘোরে খাটে চলে আসে। ঠিক রাত্রির, এরা রাত চড়া, রাত্রির 9টা 9:30টার পর থেকে এদের অ্যাক্টিভিটি শুরু হয় এবং রাত্রিবেলা চারি করে রয়েছে। ঘুম থেকে ধরুন সে যখন কামড়েছে তারপর থেকে 3-4 ঘন্টা ঘুমিয়েছে, তারপরে সে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে যখন উঠলো লক্ষণগুলো এরকম হতে পারে, ঘুম থেকে উঠে মাথা টলে যেতে পারে, ঘুম থেকে উঠলো একটা পেটের যন্ত্রণা নিয়ে উঠলো, ঠিক আছে, তারপরে লুজ মোশন হচ্ছে। তো সে ভাববে যে রাত্রিবেলা খাওয়া দাওয়ার দরুন পেটে কোনো সমস্যা হয়েছে, লুজ মোশন হচ্ছে, ওই কারণে হচ্ছে, এটা হতে পারে। আর একটা হতে পারে যে গলার যন্ত্রণা করছে, গলাটা জড়িয়ে জড়িয়ে আসছে, গলার যন্ত্রণা, লোকে ভাববে রাত্রির বেলা ঠান্ডা লেগেছে, গা ভারী করছে, গলা ব্যথা করছে ইত্যাদি। তো এইগুলো প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা দেয়। তো এই কালাচ যেখানে রয়েছে এগুলো ভীষণ সতর্ক থাকা উচিত যে এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে তাহলে পরে সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে হবে এবং সঙ্গে সঙ্গে তার চোখটাও লাল হয়ে যায়। এটা অনেকে খেয়াল করে না, এটা যারা ডাক্তারবাবু তারা বুঝতে পারেন যে চোখটা লাল হয়ে আসছে। এবং এই যে দেরিতে বুঝতে পারার দরুন কি হয়, সাপের কামড়টা জটিলতার জায়গায় চলে যায়। কারণ সাপের কামড়ের মূল বিষয়টা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার আওতায় যাওয়া। তো সেক্ষেত্রে হয় কি, আমাদের দেরিতে যাওয়া হয়ে যাচ্ছে, তারপর বুঝতে অনেকটা সময় লাগছে। ততক্ষণে আমি ওই অ্যান্টাসিড খেয়েছি, ততক্ষণে আমি ক্রোসিন খাচ্ছি, গলা ধরেছে, এন হয়েছে, তেন হয়েছে, ইত্যাদি ইত্যাদি করছি। তো এই করতে গিয়ে একটা সময় দেখা যায় যে শিবনেত্র হচ্ছে, টসিস যাকে ইংরেজিতে বলে, শিবনেত্র। নেশা করলে যেমন চোখটা ঢুলু ঢুলু হয়ে যায়, ওরকম ঢুলু ঢুলু চোখটা হয়ে যাচ্ছে, লালা বেরোচ্ছে, এই সমস্ত হচ্ছে। এটা হওয়া মানে কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে যাও। কেন হচ্ছে, এটা থেকে বাঁচাতে গেলে তাকে লাইফ সাপোর্ট দিতে হবে, ভেন্টিলেশন যে মেশিন আছে তাতে তাকে আগে নিতে হবে, নিয়ে তার আগে হাতটাকে সাপোর্ট দিতে হবে, দিয়ে তার সঙ্গে অ্যান্টিভেনাম চালাতে হবে। তো সব জায়গায় সর্বত্র তো লাইফ সাপোর্ট মেশিন নেই এবং এর চিকিৎসাটা হয় শুধুমাত্র সরকারি জায়গায়। তো সরকারি জায়গায় সর্বত্র নেই, যার জন্য এর কামড়ে মৃত্যুর হারটা খুব বেশি। তো আমাকে কালাচের কামড়ের থেকে বাঁচতে গেলে কি করতে হবে, আমাকে বিছানাপত্র পরিষ্কার করে শোয়ার আগে দেখে নিতে হবে এবং সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে মশারি টাঙিয়ে শুতে হবে। কারণ বিছানার ভেতর যাতে ঢুকে না পড়ে, একটাই অস্ত্র তাকে আমার আটকানো, সেটা হচ্ছে মশারি টাঙিয়ে শোয়া। মাটিতে শোয়া অ্যাভয়েড করতে হবে, যদিও বা শুই চেষ্টা করতে হবে যাতে আমি মশারি খাটিয়ে শুই। বাড়ির বিছানা ভালো করে দেখে নেওয়া, জুতো দেখে নেওয়া, যেখানে যেখানে গরম হয় জুতোর ভেতরটা গরম থাকে, জুতোর ভেতরেও ঢুকে থাকে, জুতোটা পরার সময় ঝেড়ে নেওয়া, যেখানে এই কালাচের প্রবণতা রয়েছে। তো এইটা হচ্ছে কালাচ। এরপরে হচ্ছে শাখামুটি। এই দুটো সাপ কিন্তু একই গোত্রে, ক্রেড গোত্রের। ও হচ্ছে কমন ক্রেড, এ হচ্ছে ব্যান্ডেড ক্রেড। এর বিষ ভীষণ বিষধর সাপ, কিন্তু এর কামড়ানোর কোনো ঘটনা নেই। এ ভীষণ লাজুক সাপ, এ একদমই কামড়াতে মানে কামড়ানোর ঘটনা নেই বললেই চলে। সে এখন যদি দেখি যে 10,000 কেসের মধ্যে একটা শাখামুটি কামড়ানোর কেস হয়েছে, তো সেটাকে নাই বলবো। যার জন্য এর কোনো অ্যান্টিভেনাম নেই, কারণ যে কামড়ায় না তার নিয়ে চিকিৎসারও কোনো মাথা ব্যথা নেই। একটা কোম্পানি কেন ওই 1 লাখে 2 জন আক্রান্ত হবে তার জন্য ওষুধ তৈরি করবে? তো যার জন্য এর কোনো অ্যান্টিভেনামও নেই। তো কিন্তু বাঁচে, যদি সময় মতো নিয়ে যাওয়া বাঁচে, কিন্তু খুব জটিলতার মধ্যে পড়তে হয়, কারণ এর বিষ কিন্তু ডেঞ্জারাস বিষধর। কিন্তু এই সাপটা পরিবেশে থাকা জরুরি এই কারণে, এই সাপটা বিষধর সাপ সহ অন্য সাপকে খায়। এর প্রিয় খাদ্য আবার হচ্ছে সাপ। তো যার জন্য এই পরিবেশে থাকাটা জরুরি, একে মারা একদম চলবে না, একে বরঞ্চ সংরক্ষণ করতে হবে, তাতে অন্য সাপগুলো নিয়ন্ত্রণে থাকবে। যেহেতু এই এতটাই শান্ত, গায়ে পা পড়লেও কামড়ায় না, সুতরাং একে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
কিন্তু এ আমার সেই উপকারটা করছে, আদার্স বিষধর সাপ, চন্দ্রবোড়া, কালাচর খুব প্রিয় খাদ্য। চন্দ্রবোড়া একটা প্রিয় খাদ্য। তো এই সাপগুলোকে খেয়ে নেয়। অনেকেই প্রশ্ন করে চন্দ্রবোড়া কেন বাড়ছে, শাখামুটি কমছে। এখন শাখামুটি সাপ দেখতে পাওয়া যায় আমাদের ছোটবেলায়, আপনার ছোটবেলায় আপনি দেখেছেন অনেক কত শাখামুটি দেখেছেন, এখন দেখতে পাওয়া যায় না, এটাই হচ্ছে কারণ। এরপরে যে সাপটাকে চিনতে বলবো সেটা হচ্ছে গোখরো। গোখরো সাপ কি, এরকম ভিয়ের মতন একটা মার্ক থাকে, যার জন্য বলা হয় গরুর খুর। গরুর খুর যেমন হয় ওরকম গরুর খুরের মতন একটা মার্ক থাকে, তো বা ইউ বলতে পারি, যার জন্য এটাকে বলা হয় স্পেকটাক্লেট কোবরা। স্পেকটার মানে দুটো, আমাদের চশমা যেমন দুটো, ওইরকমই এর হচ্ছে দুটো। এটা হচ্ছে গোখরো সাপ, এর নিউরোটক্সিন বিষ। এই কামড়ালে পরে ওই একই রকম কালাচের মতনই শিবনেত্র হবে, লালা ঝরবে, ইত্যাদি হবে। এগিয়ে যাই, এই সাপটাকে দেখি, এটা হচ্ছে কেউটে সাপ। কেউটে সাপের একটা গোল, জিনগত ভাবে কেউটে গোখরো একই ধরনের সাপ, এটাকে ওই জন্য বলা হচ্ছে মনোক্লেট। মনো মানে একটা গোল, এই হচ্ছে কেউটে, এরও হচ্ছে নিউরোটক্সিন বিষ। এবার এই সাপটা চন্দ্রবোড়া, যেটা সর্বাধিক মৃত্যু এই সাপটার কামড়ে হয়ে থাকে, কিন্তু খুব শান্ত সাপ। একে বিরক্ত করলে পরেই মানে নিমেষের মধ্যে কামড়াবে, কেউ টের পাবে না কখন কামড়ে দিয়েছে। তো এটার হচ্ছে হেমোটক্সিন বিষ, এটার প্রভাবে কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। প্রথম যেটা হচ্ছে কিডনি ড্যামেজ হয়, মাড়ি ফেটে রক্ত বেরোয়, এই সমস্ত সমস্যাগুলো হয়। এখন কি সমস্যা হয় আমি এটা বেশি দূর যাব না, আমার এখানে দরকার সেটা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়। এটা শঙ্খচূড় সাপ, এও নিউরোটক্সিন, আমাদের মানুষের সঙ্গে সংঘাত ঘটে না, গভীর জঙ্গলে থাকে। গেছো বোড়া, এই সাপটা বিষধর, এর হেমোটক্সিন বিষ, কিন্তু 100 ml বিষ না ঢাললে পরে মানুষ মরে না, সুতরাং একে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সাপের কামড়ে প্রাথমিক কর্তব্য রুলস অফ 100। এই যেটা বলছিলাম যে সাপে কামড়ালে অতি দ্রুত আমাদেরকে হসপিটালে যেতে হবে। সেই সময়টা কত না 100 মিনিট, এই জন্য বলা হচ্ছে রুলস অফ 100। 100 মিনিটের মধ্যে আমাকে চিকিৎসার অধীনে যেতে হবে। সাপে কামড়ালে যা কখনোই করা যাবে না, সাপে কামড়ালে ক্ষতস্থান চুষে বিষ বের করা যায় না। আমরা সিনেমা দেখে এটা খুব অভ্যস্ত হয়ে গেছি নাকি মুখ দিয়ে চুষে সাপের বিষ বার করে দিলে পরে বিষটা বেরিয়ে যাবে, কিন্তু এটা একেবারেই ভুল, এটা হয় না। রোগীর হাতে পায়ে বাঁধন দিয়ে বিষের গতি আটকানো যায় না, উল্টে ক্ষতি হয়। আমি যদি এই নিউরোটক্সিন সাপের ক্ষেত্রে মানে কেউটে, গোখরো, কালাচ ইত্যাদির ক্ষেত্রে আমাদের একটা আগে ছিল যে তোরে এখানটায় কামড়েছে, তো এখানে একটা বাঁধন দেবো, এখানে একটা বাঁধন দেবো, দিয়ে বিষটাকে আটকাবার চেষ্টা করবো, কিন্তু সেটা হয় না। এবার এই বাঁধনটা দেওয়ার ফলে কি হয়, যখন গিয়ে হসপিটালে চিকিৎসা করতে দেওয়া হয়, তখন যখন বাঁধনটা খোলা হয় তখন তীব্র বেগে রক্তটা সঞ্চালিত হতে থাকে। এবার সেটার ফলে সঙ্গে সঙ্গে রুগীটা খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে রুগীটা অসুস্থ হয়ে যায়, এটা আরো বড় বিপদ ডেকে আনে। আর চন্দ্রবোড়ার ক্ষেত্রে ওইটুকুনি জায়গা, চন্দ্রবোড়া কি করে রক্ত সেলগুলোকে ভেঙে দেয়, যার ফলে ওইটুকুনি জায়গায় পচন ধরবে এবং কেটে বাদ দিতেও হতে পারে, গ্যাংগ্রিন হয়ে যায়। তো তাহলে পরে ওই বাঁধনটা দেওয়া যাবে না। আক্রান্ত স্থানে জল দিয়ে ধুলে চামড়ার তলায় থাকা বিষ দ্রুত ছড়িয়ে পড়ে। জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, কিছু করার দরকার নেই। সাপে কাটলে ওঝা গুণী নয়, তাতে সময় নষ্ট হয়, হসপিটালে চিকিৎসাটা হয়। এই এতক্ষণ যেটা বলছিলাম যে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে যেতে হবে কোথায় না সরকারি হসপিটাল। সরকারি হসপিটাল ছাড়া যে যত বড় টাটা, আম্বানি, বিড়লা, যে যাই হোক, সাপুরজি, পালংজি, যে যাই হোক না কেন, যদি তাকে কামড়ায় যেতে হবে সেই সরকারি চিকিৎসার অধীন, কারণ এটা প্রাইভেটলি পাওয়া যায় না। বন্দুকের বুলেটের মতন অ্যান্টিভেনামের শিশির হিসাব রাখা হয়, কারণ এই অ্যান্টিভেনাম দিয়ে আরো অনৈতিক কাজ হয়ে থাকে। যার জন্য একটা বন্দুকের বুলেট যেমন সরকার হিসাব রাখে, ঠিক তেমনি একটা অ্যান্টিভেনামের শিশির হিসাব রাখা হয়। তো যে কারণে এটা প্রাইভেটলি পাওয়া যায় না, এটা সরকারি জায়গাতেই পাওয়া যায়। সুতরাং চিকিৎসা যা হয় সরকারি জায়গায় হয়, সরকারি হসপিটাল, ব্লক হসপিটাল, গ্রামের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, যেখানে রাত্রিবেলায় ডাক্তারবাবু থাকে, বেড আছে, এইসব জায়গায় মানে অ্যান্টিভেনাম পাওয়া যাবেই।
যদি না পাওয়া যায়, আমি এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস বলছি, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সুপার শোকজ হবে, এবং সুপার যদি উত্তর না দিতে পারে সেই সুপার সাসপেন্ড হবে। তো সুতরাং সরকারি নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি বেড যেখানে রয়েছে, রাত্রিবেলা ডাক্তারবাবু যেখানে রয়েছে, সেখানে অ্যান্টিভেনাম স্টোর আছেই আছে। ঠিক আছে? তো সুতরাং চিন্তা করার দরকার নেই যে আমি কোথায় যাব, এই শর্তগুলো যেখানে আছে আমি সেইখানেই যাব। সব জায়গায় চিকিৎসা হয়, সাপ ধরে বা মেরে সময় নষ্ট নয়, সাপ না দেখি হসপিটালে চিকিৎসাটা হয়। আমরা কি করি, সাপটা কামড়ানোর পর সাপটাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়ার চিন্তা করি, বা এবার এইটা করতে গিয়ে আমি অনেক সময় নষ্ট করে ফেলছি। যেহেতু সময়টা আমার কাছে জরুরি, আমি যত তাড়াতাড়ি যাব আমি তত ভালোভাবে সুস্থ হব, নাহলে জটিলতার জায়গায় চলে যাব। তাই আজকের দিনে একটাই অ্যান্টিভেনাম সমস্ত সাপের ক্ষেত্রে কাজে লাগে। সুতরাং আমার সাপ চেনার দরকার নেই, কি সাপ কামড়েছে বলার দরকার নেই, বলতে পারলে ভালো, কিন্তু না বলতে পারলে কোনো অসুবিধা নেই। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে শুয়ে পড়ুন, নড়াচড়া না করে শান্ত থাকুন। আংটি, তাগা, বেল্ট, তারপরে হচ্ছে পায়জামার দড়ি, মেয়েরা হলে সায়ার দড়ি, যেগুলো শরীরে গেঁথে বসে আছে ওগুলোকে আলগা করে দিন। কারণ যখন মানে ওইটা বাধা পাবে, ওই যে ওরকম বিষ ওরকম খোলা যখন হবে চলকে বেরোবে, কোনো সময় এই আংটি তাগা খুলে যাওয়ার দরুন হাতে কেঁপে বসে যায়, ওটাকে খোলা যায় না। তো যার জন্য শরীরে যা কিছু শক্তভাবে আছে ওইগুলো খুলে দিতে হবে, এবং কোনো নড়াচড়া করলে চলবে না, পারলে শুয়ে পড়তে হবে। আজকের দিনে সবার হাতে ফোন আছে, নিকটে কারুকে একটা ফোন করে নিয়ে, ভাই আমার সাপে কামড়েছে, এক্ষুনি ব্যবস্থা কর। তো দ্রুত রোগীকে নিকটবর্তী সরকার, যেটা এতক্ষণ বলছিলাম, সরকারি হসপিটাল নিয়ে যাব, ব্লক বা গ্রামীণ হাসপাতাল, অ্যাম্বুলেন্স বা মোটর গাড়ি না পেলে মোটর বাইক। এই যে মোটর বাইকে নিয়ে যাওয়ার চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, মধ্যিখানে রুগীটা আছে, এরকম ভাবে মধ্যিখানে বসিয়ে নিয়ে যেতে হবে। তাকে উত্তেজিত করলে পরে কি হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, রক্ত সঞ্চালন বাড়লে পরেই কি হচ্ছে, বিষটা দ্রুত ছড়িয়ে পড়বে। সে যদি দৌড়াদৌড়ি করে রক্ত সঞ্চালন বাড়বে। সুতরাং রক্ত সঞ্চালন বাড়বে এমন কাজ করা যাবে না। তো তাহলে পরে তাকে শুইয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে বেস্ট, আর নালে এইভাবে বসিয়ে বাইকে করে নিয়ে যেতে হবে, পিছনে একজন থাকবে, তাকে ধরে নিয়ে যাবে। মাথাটা যে পিছনে বসে আছে তার দিকে কাত করা থাকবে, যাতে সামনে ঝুঁকে না পড়ে। এবং অনেক সময় দেখা যায় যে রুগী ঘুমিয়ে পড়ছে, দরকার হলে একটা থাপড়া মেরে জাগিয়ে দিতে হবে, কারণ ওই ঘুমটা কিন্তু একেবারে শেষ ঘুম হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো যার জন্য থাপড়া মেরে হলেও জাগিয়ে দিতে হবে। আর সব জায়গায় ওই জন্য ঘড়ি দেখানো আছে, সময় বড় এখানে হচ্ছে জরুরি জিনিস, সময়টাকে গুরুত্ব দিতে হবে। কারণ সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে। সাপে কামড়ানোর কোনো প্রাথমিক চিকিৎসা নেই, ওই একটাই প্রাথমিক চিকিৎসা, যত দ্রুত পারো নিয়ে যাও। সাপে কামড়ালে যা করতে হবে, একমাত্র সরকারি হসপিটালে অ্যান্টিভেনাম সিরাম দিয়ে চিকিৎসা হয়। সম্ভব হলে সাপকে চেনার চেষ্টা করব, না হলে ক্ষতি নেই, সম্ভব। এরপরে যাই, পরের স্লাইড। আপনি যাই ভাবেন না, আমি আপনাকে কামড়াতে চাই না। এটা হচ্ছে আমি এতক্ষণ যা বললাম তার একটা ছোট্ট ভিডিও করা আছে। এটা বলার পর গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে বাস্তবায়ন করি। কিন্তু আমরা এসব মর্যাদার ভিডিওগুলো পেয়েছি। বাস্তবতা হল সাপ এবং মানুষ পরস্পরের কাছাকাছি বসবাস করে। কখনো কখনো খাবার ও জলের সন্ধানে আচ্ছা, কারোর যদি কিছু প্রশ্ন থাকে করতে পারবো, মানে এই বিষয় নিয়ে। তখন আমরা একটি পথ করে এগিয়ে যাই। যদি আপনি কোনো সাপকে ধীরে ধীরে সরে যেতে দেখেন, সেটিকে ধরে তুলবেন না। অনুগ্রহ করে সব সাপকে তাদের নিজের মতো করে থাকতে দিন। বহুবার সাপ এবং মানুষ পরস্পরের সংস্পর্শে চলে আসে এবং অনাবশ্যক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রতি বছর 50 লক্ষ মানুষকে সাপে কামড়াচ্ছে। এই চলচ্চিত্রটি দেখুন। সাপের কামড় থেকে বাঁচতে অথবা সাপ কামড়ে দিলে তারপর কি করতে হবে তাও জানবেন। সাপ কামড়ালে পুরোপুরি একটি নিরাপদ জায়গায় ছেড়ে দিন। আরেকবার কামড় খাওয়া আমাকে কখনোই সাপকে ধরা বা সাপটিকে মেরে ফেলার চেষ্টা করবেন না। আতঙ্কিত হবেন না, কখনোই দৌড়ি করবেন না। আতঙ্কিত হওয়া এবং নড়াচড়ার ফলে আপনার হৃদস্পন্দনের হার বেড়ে যায় এবং রক্ত বিষ দ্রুত ছড়িয়ে পড়ে। আপনার পুরো শরীর স্থির রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো মনে রাখবেন সেগুলো হল সঙ্গে সঙ্গে একটি হাসপাতালে চলে যান, একটি অ্যাম্বুলেন্স ডাকুন, অথবা একটি গাড়ি বা মোটর বাইকের নিয়ে যাচ্ছে যেমন করে। অ্যান্টিভেনাম হলো একমাত্র ওষুধ যা আপনার জীবন বাঁচাতে পারে। সঠিক চিকিৎসা পরিষেবা নেওয়া অপরিহার্য।
সনাতন চিকিৎসা, ভেষজ চিকিৎসা বা ক্ষতিকারক প্রাথমিক চিকিৎসা নিয়ে সময় নষ্ট করবেন না। যে কোনো আতঙ্কে জামাকাপড় আলগা করবে, সব অলঙ্কার সঙ্গে সঙ্গে খুলে ফেলুন। সাপে কামড়ানোর পর আপনি যদি কোনো ব্যক্তিকে ঠিক করে শোয়ান, তাহলে তার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। সাপে কামড়ানো ব্যক্তিকে সবসময় তার বাড়িতে ফিরিয়ে শোয়াবেন এবং তার মুখ নিচের দিকে করে রাখবেন, যাতে তিনি প্রয়োজনে বমি করতে পারে। কখনোই টয়লেটের ব্যবহার করবেন না অথবা কাপড় বা দড়ি দিয়ে শক্ত করে বাঁধবেন না। এটি করলে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যাবে, যার ফলে সেই হাত বা পা বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। সাপের বিষ কখনোই চুষে বের করে ফেলার চেষ্টা করবেন না। কত জায়গাতে কখনোই ধুবেন না, স্পর্শ করবেন না অথবা সেখানে ওষুধ লাগাবেন না। বিষ বাইরে বের হয়ে যাওয়ার জন্য কখনোই ক্ষতস্থান কাটার উদ্দেশ্যে কোনো কিছু ব্যবহার করবেন না। এটি বিপজ্জনক এবং সংক্রমণের কারণ হতে পারে। যখন করে রোগীকে বহন করতে যাবেন, তাকে সতর্কতার সাথে বহন করুন অথবা একটি সাময়িক স্ট্রেচার ব্যবহার করুন। মোটর বাইকে করে নিয়ে যাওয়ার সময় অন্য একজনকে রোগীর পেছনে বসতে হবে, কারণ রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তাহলে আপনার প্রত্যেকদিনের জীবনে সাপের কামড় প্রতিরোধ করতে তার সংখ্যাঘাতের সম্ভাবনা কমিয়ে আনতে আপনি কি করতে পারেন? সবসময় দ্রুত বাঁকুন ও প্যান্ট করুন। মাঠে বা উঁচু ঘাসের মধ্যে কোথায় পা ফেলছেন সেদিকে খেয়াল রাখুন। জমিতে কোনো কিছু খুঁজে দেখতে হাত ব্যবহার করার আগে একটি লাঠি ব্যবহার করুন। কখনোই মাটির দেখে অথবা ফাঁকা কাঠ ও গাছের ভেতরে হাত ঢোকাবেন না। সবসময় একজন বন্ধু বা পরিবারের সদস্যকে সাথে নিয়ে মাঠে যাবেন। আপনি কখনোই জানেন না যে কখন আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। বাড়িতে যা করবেন, টাইট করে বন্ধ করা পাত্রে খাবার ও জল রাখার মাধ্যমে সাপকে ঘরের ভেতরে আসতে নিরুৎসাহিত করবে। ইঁদুরের থেকে সাপ বাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ে। বসবাসের ঘরবাড়ি ও অন্য বাড়িগুলো ইঁদুর মুক্ত রাখুন। মেঝে থেকে খাদ্যের উচ্ছিষ্ট পরিষ্কার করুন এবং জায়গাগুলো পরিষ্কার রাখুন। সাপ ও ইঁদুরের প্রবেশ কমাতে বাড়ি ঘরের প্রতিটা সম্ভব কম ছিদ্র রাখুন। কাঠের স্তূপ ঘর থেকে নিরাপদ দূরত্বে রাখুন। রান্নার জন্য ব্যবহৃত কাঠ উঁচু কোনো জায়গায় তুলে রাখুন। আপনার বাড়ির আশেপাশের জায়গাগুলো ক্ষতিকৃত জিনিসপত্র আবর্জনা মুক্ত রাখুন। পথগুলো পরিষ্কার রাখুন। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। মরা পাতার আবর্জনা থেকে মুক্ত থাকুন। থ্যাংক ইউ। সবাই কেমন দেখলেন? কেমন লাগলেন অবশ্যই জানাবেন সবাই। সবাইকে গুড ইভিনিং এবং শুভ সন্ধ্যা। ভালো থাকবেন সবাই। এরকম প্রোগ্রাম আপনাদের দেখাবো, আগ্রহী অবশ্যই লিখবেন। সবাইকে